নিউজ 18 বাংলা, আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। রাজ্যপাল সংঘাত এবার সংসদের দুয়ারে। জগদীপ ধনখড়কে রাজভবন থেকে সরাতে তৎপর তৃণমূল। রাজ্যপালের বিরুদ্ধে সংসদের 2 কক্ষে প্রস্তাব আনতে পারে ঘাসফুল শিবির। শুভেচ্ছা বিনিময় করছেন রাজ্য বনাম রাজ্যপাল, উত্তপ্ত সংঘাত, শীতল সৌজন্য, জল এবার সংসদের দুয়ারে। দুপক্ষের মধ্যে বাকযুদ্ধ চলছে অনেকদিন ধরেই। এবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে রাজভবন থেকে সরাতে তৎপর তৃণমূল। সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে সংসদের 2 কক্ষে প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল। আনা হতে পারে সাবস্ট্যান্টিভ মোশন। এই ধরনের প্রস্তাব মূলত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্যই আনা হয়। এবার আমরা যদি সংসদীয় দলের আলোচনা করে, লোকসভা এবং রাজ্যসভা আলোচনা করে যদি আমরা ঠিক করি যে হ্যাঁ 2 সভাতেই আমরা রাজ্যপালের বিরুদ্ধে সাবস্ট্যান্টিভ মোশন আনব, সেক্ষেত্রে আমরা দলনেত্রীর অনুমতি নেব। দলের চূড়ান্ত আমাদের পলিসি মেকিং বডি আছে, সেই পলিসি মেকিং বডির আমরা অনুমতি নেব। সেই অনুমতি সাপেক্ষে যদি ব্যবস্থা গ্রহণের দরকার পড়ে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার দলের সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে এই সিদ্ধান্ত বলে সূত্রের দাবি। নানান সময় নানান ইস্যুতে রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। সম্প্রতি সংঘাতের সুর সপ্তমে ওঠে মঙ্গলবার ভোটার দিবসে। বিধানসভায় অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষকে নিশানা করেন রাজ্যপাল। Madam Chief Minister, you couldn't be more wrong. Your understanding of Constitution is lopsided. PY Speaker, who is always on rampage, he thinks he has a license to talk anything about the governor. রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা সুর চড়ান অধ্যক্ষ। কিন্তু আমরা বুঝতে পারিনি যে তিনি এই প্ল্যাটফর্মকে একটা পলিটিক্যাল বক্তব্য রাখার জন্য ব্যবহার করবেন। আপনাদের কাছে আমি সিডি চেয়ে পাঠিয়েছি, আমি সেটাকে এক্সামিন করে দেখব উনি কি বলেছেন, এবং সেটা দেখার পর কি করব না করব পরবর্তী পদক্ষেপ আমি সিদ্ধান্ত নেব। একদিকে বাকযুদ্ধ, অন্যদিকে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে শীতল সৌজন্য। এই সংঘাতের আঁচই এবার দিল্লির দুয়ারে। সূত্রের খবর, আইএস ক্যাডার রুলে বদলের যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে, সংসদে তারও প্রতিবাদ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ইতিমধ্যেই 2 দফায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। বঙ্গে ঠান্ডা, কিন্তু বিজেপি গরম, বিদ্রোহে গরম। এখন পদ্মে পিকনিক পলিটিক্স। বনগাঁর পর ঠাকুরনগর ও কল্যাণীতে বিজেপির বিদ্রোহী নেতাদের পিকনিক। আছেন মন্ত্রী শান্তনু ঠাকুর। দলের নির্দেশেই বিভিন্ন জায়গায় পিকনিক, মন্তব্য দিলীপ ঘোষের। বনগাঁর পর এবার কল্যাণী ও ঠাকুরনগর, ফের বিক্ষুব্ধ বিজেপি নেতাদের পিকনিক। বনগাঁয় পিকনিকের ফাঁকেই সিএএ নিয়ে সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারি, সায়ন্তন বসুও। এই পিকনিকের পরে রাজ্য বিজেপি নেতৃত্বের রোষের মুখে পড়েন জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারিরা। প্রথমে শোকজ, তারপর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জয়প্রকাশ ও রিতেশকে। এতে অবশ্য পিকনিক থামেনি। পিকনিক তো হতেই পারে, এখন শীতে নেমে যাচ্ছে। এখন যদি আমাকে সাড়া দেয়, ডাকে, যদি আমি ভাববো যদি আনন্দ করে নিশ্চয়ই আমি যাবো। সব জায়গায় পিকনিক চলছে। আমরাও বলেছি পার্টির লোকেদেরকে যে পিকনিকের মাধ্যমে সবাই একত্রিত হও। দিদিমণি তো ফিশ ফ্রাইড ডিপ্লোমেসি শুরু করেছিলেন, বাবুল ওই করে ফেঁসে গেছিল। তো এখন নতুন নতুন দুনিয়া পাল্টে যাচ্ছে, সেখানে অনেক কিছুই পাল্টাচ্ছে। শীতের সময় সবাই পিকনিক করতেই পারেন, পিকনিকে ডাকলে আমিও যাব। বিক্ষুব্ধ এরা না, এরা হচ্ছে মন খারাপ হয়েছে। আমাদের মতবিরোধ হয়তো আছে, মনোবিরোধ নেই। বিজেপি তো আড়াআড়ি ভাবে ভাঙছে। বিজেপির বিদ্রোহী নেতারা যে অভিযোগগুলি তুলছেন সেগুলির তো যুক্তি রয়েছে। তো বিরোধী যারা করছেন তারা যে কথাগুলি বলছেন, তা রাজ্য নেতৃত্ব তার উত্তর দিতে পারছেন না। পশ্চিমবঙ্গে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। সেই মতুয়া প্রধান এলাকাতেই বারবার শান্তনু ঠাকুরের নেতৃত্বে পিকনিক। এটা বিজেপির কাছে বিড়ম্বনার বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। জল্পনা জিইয়ে রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর। বিক্ষুব্ধ কিনা সেটা আগামী দিনে পরিষ্কার হবে। তবে এই দলীয় কর্মীদেরকে নিয়ে, অর্থাৎ বঞ্চিত দলীয় কর্মীদের নিয়ে আগামী দিনে যে রাজ্য জুড়ে তিনি আরও এরকম পিকনিক আয়োজন করবেন তা বলাই বাহুল্য।
ক্যামেরায় রাজীবের সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, ঠাকুরনগর, উত্তর 24 পরগনা। কোথাও অফিসে তালা, কোথাও কান্নায় ভাসলেন নেতা। নতুন জেলা কমিটি নিয়ে জেলায় জেলায় বিড়ম্বনায় বিজেপি। জায়গায় জায়গায় বিজেপির অন্দরে ক্ষোভ। একাধিক জেলা কমিটি নিয়ে আগেই অস্বস্তিতে বিজেপি, এরই মাঝে অস্বস্তি বাড়ালো আলিপুরদুয়ার। এই জেলায় বিজেপির সহসভাপতি পদে নাম রয়েছে ভাস্করদের, অথচ 1 বছরেরও বেশি আগে বিজেপি ছেড়ে দিয়েছেন বলে ভাস্করেরই দাবি। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম ভারতীয় জনতা পার্টি যে জেলা কমিটি করেছে, তাতে আমার নাম দেখলাম। গত 22শে জুন 2021 আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত রকম দায়িত্ব থেকে দল ছেড়ে দিয়ে আমি বেরিয়ে গেছি। ভাস্করের ভিডিও বার্তা রিটুইট করে সরব হয়েছেন বিজেপির আরেক বিদ্রোহী রিতেশ তিওয়ারি। টুইটারে লিখেছেন, 6 মাস আগে ছেড়ে যাওয়া নেতাকে জেলা সহ সভাপতি করা হয়েছে। ভার্চুয়াল চক্রবর্তী ও টুইটার মালব্য, রাজ্য বিজেপি অসাধারণ, লজ্জা। জেলা কমিটিকে কেন্দ্র করে ঝাড়গ্রামেও বিজেপির ভিতরে কুন্দল কাঁটা। গোপীবল্লভপুরে বিজেপির অফিসেই তালা লাগালেন বিজেপিরই কর্মী সমর্থকরা, ছিঁড়ে ফেলেন বাইরে লাগানো সব ফ্লেক্স। দলীয় কার্যালয়ে যে পোস্টার, হোর্ডিং, ব্যানার ছিল সব দলীয় কর্মীরাই খুলে রেখে দিয়েছে। যতদিন না এর কিছু সমস্যার সমাধান না হয়, অনির্দিষ্টকালের জন্য সেই কার্যালয় বন্ধ থাকবে। চলতি মাসে বিষ্ণুপুর ও বাঁকুড়ায় সাংগঠনিক জেলা সভাপতি বদল, এর বিরোধিতায় কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দেন বাঁকুড়ার 5 বিজেপি বিধায়ক। তারপরেও জেলা সভাপতি বদল হয়নি। এরই মাঝে নতুন জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা, এরও বিরোধিতা, প্রকাশ্যে বিক্ষোভ, কেউ আবার আবেগে ভাসালেন চোখের জলে। আজ ফার্স্ট লিস্ট যখন বেরোলো জেলা কমিটির, সেখানে নিজের নামটা কোনোখানে খুঁজে পেলাম না। মনে হলো যোগ্যতার মাপকাঠিতে আমি হয়তো কোথাও অযোগ্য, যার জন্য জেলা আমাকে সেই জায়গাটা দিল না। লোকের মন খারাপ হয়েছে তার দায়িত্ব না পাওয়ার জন্য। সবাই সারা জীবন দায়িত্বে থাকে না। আমি আজ সভাপতি আছি, একটা নির্দিষ্ট সময় চলে যাওয়ার পর আমিও এই বিষয়টা প্রথম থেকে যারা মেনে নিতে পারেন তাদের দুঃখ হয় না, যারা মেনে নিতে পারেন না তাদের দুঃখ হয়। নিউজ 18 বাংলা। দিল্লিতে ফের গণধর্ষণের অভিযোগ, এবার প্রজাতন্ত্র দিবসে। গণধর্ষণের পর চরম বর্বরতা, মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হয় নির্যাতিতাকে, গ্রেফতার 4। সবার নজর তখন রাজধানীর দিকে। নয়াদিল্লিতে তখন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এই প্রজাতন্ত্র দিবসেই রাজধানীর মুখে লাগলো কালি। ফের দিল্লিতে গণধর্ষণের অভিযোগ, তারপর চরম বর্বরতা। অভিযোগ, বুধবার পূর্ব দিল্লির কর্কটডুমা মেট্রো স্টেশনের সামনে থেকে অপহরণ করা হয় 20 বছর বয়সী বিবাহিত তরুণীকে। তারপর মদের ঠেকে নিয়ে গিয়ে গণধর্ষণ। তরুণীকে ফিরিয়ে আনা হয় কস্তুরবা নগরে, এখানে তার বাবার বাড়ি। প্রথমে গণধর্ষণের অভিযোগ, তারপর মাথা মুড়িয়ে জুতোর মালা পরিয়ে মুখে কালি লাগিয়ে এলাকায় ঘোরানো হয় নির্যাতিতাকে। কয়েকজন মহিলাও এতে অংশ নেন। এর ভিডিও টুইট করেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতি মালিওয়াল। मैं बिल्कुल अभी संतुष्ट नहीं हूँ, क्योंकि सारे लोग अरेस्ट नहीं हुए हैं। जितनी औरतें भी वहाँ पे हैं जो कि आदमियों को उकसा रही हैं, उन सबको भी अरेस्ट करना बहुत जरूरी है। और साथ में ये जो अवैध शराब का गोरख धंधा चल रहा है, जिसकी वजह से इतनी दबंगई आ गई है इन लोगों में, इन सबको बंद करने की जरूरत है। পুলিশের প্রাথমিক অনুমান, প্রতিশোধ নিতেই গণধর্ষণ এবং বর্বরতা। পাড়ার এক যুবকের সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল। গত নভেম্বরে আত্মহত্যা করেন সেই যুবক। তারই প্রতিশোধ নিতে যুবকের কাকা গণধর্ষণের ছক কষেন। मेरी दीदी यहाँ पर मेरे पापा की केयर के लिए आती थी, देखभाल के लिए। तो पड़ोस में लड़का रहता था, उन्होंने मेरी बहन को मतलब मजबूर किया, ब्लैकमेल किया, मुझसे बात करो। फिर उसके बाद उस लड़के ने कहा अपना आदमी छोड़ के मुझे अपना ले। उन्होंने कहा नहीं, ये बात गलत है, मेरा छोटा बेटा है। फिर वो उसके घर वालों ने मारा कूटा, प्रेशर में डाला बहुत ज़्यादा, तो वो लड़के ने जान दे दी। तो उनका कहने का मतलब ये है कि वो लड़का तेरी बहन की वजह से मरा। पर सर ऐसा वैसा कुछ नहीं है, ना ही कोई सबूत है। এই ঘটনার প্রতিশোধ নিতেই কিন্তু জবরদস্তি তুলে নিয়ে আসা হয় এবং এইখানে তাকে গণধর্ষণ করা হয়, তার চুল কাটা হয়
তাকে জুতোর মালা পরানো হয় এবং পুরো পাড়া এলাকায় তাকে ঘোরানো হয়। কয়েকদিন আগেই এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে, এবার মহিলাকে গণধর্ষণের অভিযোগ। বারবার ঘটনাস্থল সেই দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। কেন্দ্রীয় সরকারের কাছে গণধর্ষণের অভিযোগের তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সত্যপ্রকাশের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। করোনাক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায় এসএসকেএম থেকে অ্যাপোলোয় স্থানান্তর। আজই অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হন গীতশ্রী। এসএসকেএমে কোভিড রিপোর্ট পজিটিভ আসে, হার্টের সমস্যাও ধরা পড়ে। হাসপাতালে যান মুখ্যমন্ত্রী, এরপরেই এসএসকেএম থেকে অ্যাপোলোয় স্থানান্তরের সিদ্ধান্ত। হার্টের একটা ধাক্কা খেয়েছে, হার্টের একটা প্রবলেম হয়েছে, হার্ট ফেলিওর এরকম টাইপের। কিন্তু এখন যেটা এসছে সেটা হচ্ছে আমি অলরেডি ইতিমধ্যে অ্যাপেলের সাথে কথা বললাম, কারণ আমাদের ওনাকে অ্যাপেলেতে শিফট করতে হচ্ছে, কারণ উনি কোভিড পজিটিভ হয়েছে। কোভিডের ক্ষেত্রে ওখানে আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্টটা যাতে ফুলফিল হয়ে এবং হার্টের আন্ডারেই ভর্তি হতে হবে, কারণ হার্ট ফেলিওর টেন্ডেন্সিটা একটু আছে। বোঝা যাচ্ছে গুরুতর অসুস্থ তিনি, করোনা আক্রান্ত, হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, ফুসফুসেও গভীর সংক্রমণ রয়েছে। এছাড়াও সকালে যে খবর আমরা দিয়েছিলাম, পড়ে গিয়ে কোমরে চোট রয়েছে, শরীরে হালকা তাপমাত্রাও রয়েছে, এমনকি তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত বলে অনুমান। পরের খবর, একসময় টাটারাই ছিল এয়ার ইন্ডিয়ার মালিক, সেই টাটার ঘরেই ফিরল মহারাজা। এয়ার ইন্ডিয়াকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করল টাটা গোষ্ঠী। ৬৮ বছরে বৃত্ত সম্পূর্ণ, ফের টাটাদের ঘরে মহারাজা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফের টাটাদের হাতে এয়ার ইন্ডিয়া। Very happy to have Air India back in the Tata Group. We look forward to working with everyone to create a world-class airline. এয়ার ইন্ডিয়ার ম্যাসকট মহারাজা, পাগড়ি পরা মহারাজা মানেই আকাশে রাজকীয় যাত্রা, রয়্যাল। অক্টোবরে নিলামে সর্বোচ্চ দর হাঁকায় টাটা গোষ্ঠী। 18,000 কোটিতে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা সন্স। তারপর বৃহস্পতিবার আনুষ্ঠানিক অধিগ্রহণ। ৬৮ বছর আগে টাটারাই ছিল এয়ার ইন্ডিয়ার মালিক, সেই টাটার ঘরে ফিরল মহারাজা। অনেক বছর ধরেই ঋণে জর্জরিত ছিল এয়ার ইন্ডিয়া, এই সংস্থাকে বিক্রির সিদ্ধান্ত নেয় মোদী সরকার। টাটা গোষ্ঠী ছাড়াও আর এক বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের কর্ণধার অজয় সিং এয়ার ইন্ডিয়া কেনার জন্য দরপত্র তিনি জমা দেন, কিন্তু শেষমেশ টাটা গোষ্ঠীরই হাতে এয়ার ইন্ডিয়া। 1932 সালে ভারতে প্রথম বিমান পরিবহন সংস্থা তৈরি করেন জেআরডি টাটা, নাম ছিল টাটা এয়ারলাইন্স। শুরুতে এয়ারমেল পরিষেবা, করাচি থেকে আহমেদাবাদ, বোম্বে হয়ে মাদ্রাজ। 1946 সালে নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া। 1953 সালে টাটাদের হাত থেকে মালিকানা চলে যায় কেন্দ্রীয় সরকারের কাছে। সেই এয়ার ইন্ডিয়ায় আবার ফিরে পেল টাটারা। 2022 সালে বৃত্ত সম্পূর্ণ, এখন শুধু নতুন ডানায় পাখা মেলার অপেক্ষা। নিউজ 18 বাংলা।